পাকিস্তানি বাহিনীর বর্বর গণহত্যার কাল রাত আজ। সুপরিকল্পিত এমন হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, বাণীতে প্রশ্ন প্রধানমন্ত্রীর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সংকট মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর। তেল মজুত না করতেও সাশ্রয়ী হওয়ার আহ্বান। অধিকাংশ রিফুয়েলিং স্টেশনেই জ্বালানি নেই রব। দীর্ঘ সারিতে প্রতীক্ষা যানবাহন চালকদের, দানা বাঁধছে ক্ষোভ। এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব। ওয়াশিংটনে ফস্টারিং দ্য ফিউচার সামিটে বললেন ডাক্তার জুবাইদা রহমান। সংবিধান সংস্কার প্রশ্নে চাপের মুখে সরকার। সাংবিধানিক ব্যাখ্যায় পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত সংসদ। এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে এবার পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার প্রস্তাব দিলেন ট্রাম্প। তবে থেমে নেই পাল্টাপাল্টি হামলা। আজ বিভীষিকাময় কাল রাত। 1971 সালের 25শে মার্চ বাঙালির ইতিহাসে এক ভয়াল রক্তাক্ত অধ্যায়। ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। ট্যাঙ্ক, মর্টার, মেশিনগান আর রাইফেল দিয়ে শুরু হয় নির্বিচার হত্যাযজ্ঞ। এমন গণহত্যার মধ্যে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। বুকের রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করে বাঙালি। সেখান থেকেই জেগে ওঠে স্বাধিকারের চেতনা। ক্রমে তা রূপ নেয় স্বাধীনতা আন্দোলনে। আর সেই আন্দোলন দমাতে পশ্চিম পাকিস্তানের শাসক ও পাকিস্তানি হানাদার বাহিনী বেছে নেয় গণহত্যার পথ। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করে অপারেশন সার্চ লাইট। সেনানিবাস থেকে বেরিয়ে আসে ট্যাঙ্ক। প্রধান টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঘুমন্ত ছাত্র শিক্ষকদের ওপর চলে আক্রমণ, শহীদ হন অনেকেই। এরপর আঘাত হানা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নীলক্ষেত এলাকা, রাজারবাগ পুলিশ লাইন্স এবং পিলখানা তৎকালীন ইপিআর সদর দপ্তরে। গণহত্যার পাশাপাশি আগুন দেয়া হয় ঢাকার বিভিন্ন স্থাপনায়। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন এলাকাতেও চলে হত্যাযজ্ঞ। পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। গণহত্যার মধ্যে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। এ ঘোষণা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, যা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক রাতেই এমন বর্বরতা, যা পৃথিবীর ইতিহাসে বিরল। সময় গড়িয়ে 55 বছর পরও ফিরে আসে শোকের সেই স্মৃতি। পাকিস্তানি শাসক গোষ্ঠী কখনোই পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধিকারের দাবি মেনে নেয়নি। 1947 সালের পর থেকেই শুরু হয় বৈষম্য, শোষণ আর দমন পীড়ন। তবে থামানো যায়নি বাঙালির মুক্তির আন্দোলন। 9 মাসের যুদ্ধে জাতির অসামান্য ত্যাগের বিনিময়ে 16ই ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 25শে মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনও ইতিহাসের গবেষণার বিষয়। গণহত্যা দিবস উপলক্ষে দেয়া বাণীতে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও বলেন, 1971 সালের 25শে মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এই রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। স্বাধীনতা তাৎপর্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে 25শে মার্চের গণহত্যা দিবস সম্পর্কে জানা জরুরি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টার দিকে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড উন্মোচন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করা হয়। তেলের দাম বাড়ছে না এবং পরিকল্পনা মতো চললে দেশে জ্বালানির কোনো সংকট হবে না। তাই আতঙ্কিত হয়ে তেল মজুদ না করার আহ্বান জানিয়েছে সরকার।
সচিবালয়ে যুদ্ধের কারণে জ্বালানি সংকট সহ দেশের অর্থনীতির সার্বিক প্রভাব বিষয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। সেখানে সংকট মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে, যে আঘাত ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশে দেশে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামা করছে প্রায় প্রতিদিনই, যা বাংলাদেশের জ্বালানি খাতেও তৈরি করেছে অস্থিরতা। জ্বালানি সংকট সহ দেশের অর্থনীতির সার্বিক প্রভাব বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2 ঘণ্টার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে, যেখানে মোকাবেলায় সার্বিক প্রস্তুতি রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, তেলের দাম বাড়াবে না সরকার, তাই কাউকে আতঙ্কিত না হয়ে জ্বালানি মজুত না করার আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারের পরিকল্পনা মতো চললে জ্বালানির কোনো সংকট হওয়ার কারণ নেই। সরকারের পর্যবেক্ষণ, তেলের ক্ষেত্রে সরকারের সমন্বয়হীনতার চেয়ে মানুষের মধ্যে ভীতি এবং অসচেতনতায় সংকট তৈরি হচ্ছে। এছাড়া জ্বালানি সাশ্রয়ী হতে জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে বারবার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক নিয়ে কোনো ব্রিফিং হলো কিনা বা কখন নাগাদ হতে পারে, সব মিলিয়ে জানাবেন। আপনি জানেন যে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে প্রধানমন্ত্রী সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহ আপনার বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। সেই বৈঠকটি 1.5 ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠক শেষে মন্ত্রীরা বের হয়ে গিয়েছেন, কিন্তু গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি আনুষ্ঠানিকভাবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে বৈঠকে মূলত আলোচনা হয়েছে যে আন্তর্জাতিক বিশ্বে যে তেলের দামের একটি সংকট তৈরি হয়েছে এবং তেলের দাম ঊর্ধ্বমুখী, সেইটার প্রভাব বাংলাদেশে পড়তে পারে বা কী মাত্রায় পড়তে পারে, কতটুকু পড়তে পারে, সেই অনুযায়ী আমাদের বাংলাদেশ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বিষয়ে মূলত তদারকি করেছেন প্রধানমন্ত্রী এবং কিছু সার্বিক নির্দেশনা দিয়েছেন যে এই তেলের এই সংকট মোকাবেলায়, কারণ তেলের দামের সাথে কিন্তু আমাদের দ্রব্যমূল্য এবং আমাদের যে গণপরিবহন রয়েছে এবং সমস্ত কিছুর সাথেই কিন্তু এই তেলের দামের একটি সম্পর্ক। এই তেলের দাম যদি নিয়ন্ত্রণ না করা যায় বা তেলের যদি পর্যাপ্ত মজুত ঠিক না রাখা যায়, সেক্ষেত্রে এগুলোর উপর প্রভাব পড়তে পারে। সেই ব্যাপারেই কিন্তু বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং পাশাপাশি আরও কিছু নির্দেশনা দিয়েছেন যে বিকল্প পথে আরও কীভাবে জ্বালানি তেল আমদানি করা যায় সেই বিষয়ে উনি কিছু সার্বিক পরামর্শ দিয়েছেন। এবং এর বাইরে 3:30টার দিকে একটি ক্রয় কমিটির বৈঠক রয়েছে, সেই বৈঠকটি সচিবালয়ে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে বিকাল 4:30টায় আজকে ক্যাবিনেট বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। এই ক্যাবিনেট বৈঠক শেষ হলে পরবর্তীতে আমি হয়তো আপনাকে আরও জানিয়ে দিতে পারবো যে কী কী সিদ্ধান্ত হয়েছে। ইমন, ধন্যবাদ আপনাকে। রাজধানীতে তেল সংকটে ক্রমেই বাড়ছে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন চালকদের হাহাকার। বন্ধ রয়েছে অধিকাংশ পেট্রোল পাম্প। তবে যে 2-1টি পাম্পে তেল মিলছে, সেই পাম্পগুলোতে মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। 100 টাকার তেল দেন, সাভার থেকে আসছি, এভাবে চিৎকার করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন বাইক চালক। তবে ফলাফল শূন্য। এমন দৃশ্য এখন রাজধানীর অধিকাংশ পাম্পে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরেও মিলছে না জ্বালানি। তাদের কতটুকু তেল আছে এটা তো আইডিয়া করা উচিত যে আমরা এতগুলো গাড়ি দিতে পারবো। সিরিয়াল তো অলরেডি লাগাই দিয়েই রাখছে, এই পুড়ে এখন আসলাম, এখন কোনো তেল নাই। গাবতলী আর এই যে টেকনিক্যাল মোট 8টা তেলের পাম্প, ওগুলো সব বন্ধ। এখন এই একটা চালু ছিল আর আসাদ গেটে একটা চালু আছে, ওইটা 3 কিলোমিটার জ্যাম। আর এইটা বলতেছে যে এটা এখন তেল নাই। ভুক্তভোগীদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা সংকট তৈরি করছেন। এরা হচ্ছে সিন্ডিকেট, এর বাইরে কিছু না। আমরা যতটুকু জানি 6 মাসের তেল মজুদ আছে এবং আরো 17টা না কটা যাওয়ার ঢুকছে। সাভার থেকে তেল ভরতে এলাম, সাভার কোনো জায়গায় তেল নাই। আমি বসুন্ধরা আবাসিক থেকে আসছি, মহাকালী টোয়াকালী সব দেখা শেষ আমার, এইখানে পাইছি। এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পেট্রোল পাম্প মালিক কর্তৃপক্ষের। তাদের দাবি, চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না ডিপোগুলো।
আমাদের এখানে তেল আসতেছে, আমরা তেল দিচ্ছি, কাস্টমার পাচ্ছে। ঈদের পরে দুদিন এরকম 6-7 ঘন্টা পাম্প বন্ধ রাখতে হয়েছে। আমরা ডিপো থেকে ওই যে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না, যে জন্য আমরা যা পাই তাই বিক্রি করে দিয়ে দিচ্ছি। যে স্টেশনগুলো খোলা রয়েছে সেখানেও মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। কিছুতেই কাটছে না জ্বালানি সংকট। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রিফুয়েলিং স্টেশনে দেখা গেছে গ্রাহকের অপেক্ষা। আরও জানাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, অধিকাংশ স্টেশনেই তো জ্বালানি নেই রব। এ বিষয়ে প্রধানমন্ত্রী একটি জরুরি বৈঠকও কিন্তু করেছেন। তিনি বলেছেন যে তেলের দাম বাড়ছে না এবং পরিকল্পনা মতো চললে জ্বালানির কোনো সংকট হবে না। তো এ ব্যাপারে গ্রাহক এবং মালিক পক্ষ কি বলছেন জানাবেন। কৌরি, যেমনটি বলছিলেন, জ্বালানি তেলের সংকট নিয়ে জ্বালানি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যে বৈঠক, জাতির উদ্দেশ্যে দেওয়া তাদের যে বক্তব্য, সেখানে কিন্তু তারা বারবার স্পষ্ট করছেন যে জ্বালানি তেলের সংকট নেই। যে তেল রয়েছে সেটি দিয়ে আসলে দেশের যে জ্বালানি তেলের যে চাহিদা সেটি মেটানো সম্ভব। তবে বাস্তব চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। সকাল থেকে আমরা রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি, অনেকগুলোই বন্ধ, আর যেগুলো খোলা রয়েছে তার বেশিরভাগ স্টেশনেই কিন্তু রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছে। আমি বর্তমান আগারগাঁওয়ের একটি স্টেশনে রয়েছে, এখানে ফুয়েল স্টেশনে তেল নিচ্ছে যারা, তাদের সাথে একটু কথা বলে জানতে চাই। ভাইয়া, আপনার সাথে একটু কথা বলবো। কতগুলো স্টেশন ঘুরেছেন এবং সবশেষ তেল যে পেলেন কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। এখন অনেকক্ষণ দাঁড়ানো ছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। কতগুলো স্টেশন ঘুরে সবশেষ তেল পেলেন? আমি আরও একটা ঘুরে আসছি আর কি, শেওড়াপাড়ায় থাকি তো, একটা ঘুরে আসছিলাম। কর্তৃপক্ষের সাথে আপনার কতটুকু করে তেল দিচ্ছেন? যে আছে তাই দিতেছি। তেল সংকটের বিষয়ে কি বলবেন? কত ভাই? সংকটের বিষয়ে 1400 ভাই, তেল সংকটের বিষয়টা কি বলবেন? সংকট এখনো হয় নাই, আসতেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ফুয়েল স্টেশনের কর্তব্যরত একজনের সঙ্গে। তিনি কিন্তু বলছেন তাদের স্টেশনে এখন অবধি সংকটের যে দৃশ্য সেটি কিন্তু ধরা পড়েনি। তবে ভোক্তা একজনের সঙ্গে কথা বললাম, তিনি বললেন একটি স্টেশন ঘুরছে, সেখানে তেল না পাওয়ায় পরবর্তীতে এখানে দীর্ঘ লাইনে থেকে সবশেষ তেল সংগ্রহর যে দৃশ্য সেটিও দেখালাম। তেল সংগ্রহ করছেন শুধু বাইক কিন্তু নয়, বিভিন্ন যানবাহনের চালক, তারাও কিন্তু এই ফুয়েল স্টেশন যেগুলো রয়েছে যেখানে ভিড় করছেন, এবং ফুয়েল স্টেশন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন তাদের মজুদ যতটুকু রয়েছে সেই অনুযায়ী তারা কিন্তু তেল দিচ্ছেন, এবং নির্দেশনা লাগানো হয়েছে। সেই নির্দেশনাও কিন্তু বর্ণনা করা রয়েছে কতটুকু তেল এবং কয়টা থেকে কয়টা অবধি তেল সরবরাহ করা হবে সে বিষয়েও কিন্তু আসলে নির্দেশনা কর্তৃপক্ষ দিয়েছে। কৌরি, আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে প্রতি ঘন্টায় আসলে জানানোর চেষ্টা করছিলাম বিভিন্ন ফুয়েল স্টেশন থেকে তেল সরবরাহ সবশেষ খবর। এ ছিল আগারগাঁও থেকে বর্তমানে আমার কাছে সবশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর মতো সারা দেশেও দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। অনেকে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। এদিকে জামালপুরের কেন্দুয়া কালীবাড়িতে পেট্রোল কালোবাজারে বিক্রির সময় 7 জনকে আটক করা হয়েছে। দিনাজপুর শহরে 12টি ফিলিং স্টেশনের মধ্যে 3টি খোলা রয়েছে। সেগুলোতে দীর্ঘ অপেক্ষার পাম্প থেকে পাম্পে ছোটাছুটি করছেন ক্রেতারা। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকে ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন। অনেক পাম্প মালিক বলছেন স্বাভাবিক চাহিদার চেয়ে দ্বিগুণ তেল এনেও মেটানো যাচ্ছে না গ্রাহকের চাহিদা। ভোলায় জ্বালানি তেলের সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। কোথাও কোথাও সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল। অনেক জায়গায় 300 থেকে 500 টাকার মধ্যে সীমিত পরিমাণে পেট্রোল দেয়া হলেও অধিকাংশ পাম্পে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে তারা হিমশিম। তবে খুলনার পাম্পগুলোতে তেল নিতে দীর্ঘ লাইন নেই, প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছেন গ্রাহক। এদিকে ভোরে জামালপুরের কেন্দুয়া কালীবাড়িতে 14টি ড্রামে 3052 লিটার পেট্রোল কালোবাজারে বিক্রির সময় 7 জনকে আটক করা হয়েছে। ঘুরতে যেতে পারিনি, গাড়িতে তেল নেই, গাড়ি ছাড়া কোথায় ঘুরতে যাবো? হ্যাঁ, তো আজকে তেল পাইছি, আজকে মনে হচ্ছে আমার ঈদের দিন। সব পাম্পে যদি একসাথে তেল দিত তাহলে এত মানুষ জমায়েত হতো না। তেল মনে আজকে ফার্স্ট 500 টাকা তেল পেলাম, তাও আবার অকটেনের জায়গায় আপনার পেট্রোল। সরকার বলতেছে একরকম, কিন্তু বাস্তবতার চিত্র হচ্ছে আরেক রকম। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।
এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ও হোয়াইট হাউসের উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্র দপ্তরে হিস্টোরিক ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে এসব কথা বলেন জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের রাজধানীতে আয়োজিত শীর্ষ এই সম্মেলনে দেয়া ভাষণে তিনি আরও বলেন, বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশের সরকার। এর আগে মঙ্গলবার দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছি। এজন্য উন্নয়নশীল দেশগুলোকে বাংলাদেশকে সহায়তার আহ্বান জানাচ্ছি। একই সাথে উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্য সেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এছাড়া উচ্চ আদালতে দীর্ঘদিন ধরেই বিএনপির বিভিন্ন মামলার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়ে এখন আইনমন্ত্রী দায়িত্ব পালন করছেন 17তম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পথচলার শুরুতেই সংবিধান সংস্কার প্রশ্নে চাপের মুখে বিএনপি সরকার। সাংবিধানিক ব্যাখ্যায় পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত সংসদ। এমন বিতর্কের মাঝে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে জামায়াতের দাবি সঠিক নয় বলে জানান আইন ও সংবিধান বিশ্লেষক ডক্টর শাহদিন মালিক। অন্যদিকে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ সহ একাধিক আদেশ সংবিধান প্রণয়নের পর জারি করা হলেও তা আজও আইন হিসেবে কার্যকর রয়েছে। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নাই, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না। গণভোট সহ একাধিক সাংবিধানিক বিষয়ে বিরোধী দলের দাবির মুখে এভাবেই সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। সাংবিধানিক ইস্যুতে বিএনপির এই অবস্থান কতটা যৌক্তিক জানতে চাই আইন ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিকের কাছে। সংবিধান সংস্কার পরিষদ করার জন্য আমি তো কোনো প্রয়োজনীয়তা দেখি না, কারণ সংসদ তো এখন যে সংসদ হয়েছে, সংসদে তো সংবিধান সংস্কার মানে সংশোধন করার, কিছু বাদ দেওয়া, কিছু যোগ করার সম্পূর্ণ অধিকার আছে। তো এই জন্য আরেকটা পরিষদ কেন হতে হবে তার কোনো যৌক্তিকতা আমার কাছেও স্পষ্ট না। সংবিধানের 92 অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির এখতিয়ার এবং জুলাই জাতীয় সনদের বৈধতা নিয়ে বিএনপির প্রশ্ন রয়েছে। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন যখন হাউস সেশনে থাকে না, আর্টিকেল 93 অনুসারে। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না, সেটা জায়েজ নাই। কিন্তু এই যে আদেশ, এই আদেশটা না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি কি জিনিস, সেজন্য আমি বলেছিলাম এটা হয়তো নিউট্রাল জেন্ডার হতে পারে। অন্যদিকে সংবিধানের 152 অনুচ্ছেদ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রতিক্রিয়ার জবাব দেন জামায়াত নেতা। আমরা যে এখানে নির্বাচিত হয়েছি মাননীয় স্পিকার, সেই নির্বাচনটা হয়েছে আরপিওর আন্ডারে। সেই আরপিওটা কি? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972। এটি একটি রাষ্ট্রপতির আদেশ। সুতরাং এটা বলার কোনো সুযোগ নেই যে রাষ্ট্রপতির আদেশ এটা আইন নয়। 1972-এর 16 ডিসেম্বর সংবিধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত সেই সুযোগ ছিল বলে মন্তব্য করেন ডক্টর শাহদিন মালিক। তখন তো সংসদ ছিল না। 10ই এপ্রিল 1971 স্বাধীনতা ঘোষণাপত্রে আছে, তো যতদিন সংসদ হবে না ততদিন রাষ্ট্রপতি আইন জারি করতে পারবেন। এটার ওই আইনগত ভিত্তি হলো ওইটা। তবে এই ব্যাখ্যা সঠিক নয় দাবি করেন জামায়াতের আইনজীবী শিশির মনির। জানান, সংবিধান প্রণয়নের পরও রাষ্ট্রপতির জারি করা বেশ কিছু আদেশ আইন হিসেবে এখনও কার্যকর রয়েছে। রাষ্ট্রপতির আদেশ আইন, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে এরকম শত শত আইন আছে। গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো ঢাকা ইউনিভার্সিটি অর্ডার, আরও আছে যে ট্রেডমার্কস অর্ডার। এগুলো সবই জারি হয়েছে 1973 সালের শুরুর দিকে। এই অর্ডারগুলো আজ পর্যন্ত জীবিত আছে, কার্যকর আছে। অবশ্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে সরকার এবং বিরোধী দলের দ্বিমুখী অবস্থানের নেপথ্যে অধ্যাপক আলী রিয়াজের পক্ষপাতমূলক ভূমিকাকেই দুষছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, এই প্রবলেমটা মূলত অন্তর্বর্তী সরকারের কারণে ক্রিয়েট হয়েছে।
অন্তর্বর্তী সরকার এমনভাবে জুলাই সনদটাকে হানা ভোটে উপস্থাপন করেছে যেটাতে রাজনৈতিক দলের ঐক্যমত্য ছিল না। এইটাই মূল ঘাপলাটা। গণভোটের একটা বড় অংশই হলো জামাত এবং এনসিপির চাহিদার ভিত্তিতে তৈরি হয়েছে। বড় দুটো দলের এই দূরত্ব কমিয়ে আনতে দলগুলোকেই উদ্যোগী হতে হবে বলে মনে করেন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করতে পারে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশন ও জেলাগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও দ্রুত স্থানীয় নির্বাচন দিতে সরকারকে চাপ দেবে জামায়াত, এমনটাই জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আর সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দিয়ে সরকার স্থানীয় প্রশাসনকে মারাত্মকভাবে দলীয়করণের নজির স্থাপন করেছেন বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। জানায় রাজনৈতিক মাঠ নিজেদের কবজায় নিতে চাচ্ছে বিএনপি, যা তৃণমূলের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সম্প্রতি দেশের 11টি সিটি কর্পোরেশন ও 42টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। যাদের এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই বিএনপি নেতা। সংসদ নির্বাচনের পর দেশের স্বাভাবিক পরিস্থিতি থাকার পরও নির্বাচনের দিকে না গিয়ে স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ দেওয়ায় বিষয়টির কড়া সমালোচনা করেছে বিরোধী দল জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে বিএনপি। এর মাধ্যমে আসন্ন স্থানীয় নির্বাচনে সুবিধা নিতে চায় ক্ষমতাসীন দলটি, এমন মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বলেন, তড়িঘড়ি করে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া তৃণমূলে গণতন্ত্রের জন্য অশনি সংকেত। পুরো প্রশাসনকে, স্থানীয় পর্যায়কে মারাত্মকভাবে দলীয়করণ করার একটা নজির তারা স্থাপন করেছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন, তারা সেখানে নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে। কাদেরকে নিয়োগ দিয়েছে? যারা হয় গত জাতীয় নির্বাচনে হেরেছে অথবা আপনার মনোনয়ন চেয়ে পায় নাই, অর্থাৎ এটা একটা প্রাইস পোস্টিংয়ের মতো। এবং এটা করার মধ্যে দিয়ে আসলে মূলত বিএনপি পুরো স্থানীয় প্রশাসন, পুরো মাঠটাকে, রাজনৈতিক মাঠটাকে নিজেদের কবজায় নিতে চাচ্ছে। এটা বাংলাদেশের স্থানীয় গণতন্ত্রের জন্য, তৃণমূলের গণতন্ত্রের জন্য খুবই একটা অশনি সংকেত। এ অবস্থায় দ্রুত স্থানীয় নির্বাচন দিতে সরকারকে চাপ দেওয়া হবে বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। একজন ইলেকশনে করেন, তারে প্রশাসক দিয়ে যে এটা কি জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হলো? বিএনপি যদি বিএনপির কোথায় মানে, তাহলে জনগণের মতামত করলো। আমরা পরবর্তী পর্যায়ে নির্বাচন দেওয়ার জন্য প্রচন্ড চাপে রাখবো। স্থানীয় নির্বাচন জনগণ আসুক, এটার উপরে আমরা বেশি গুরুত্ব আরোপ করব এবং সেভাবে জোরদার ভূমিকার ভিতরে বাহিরে পাঠাবো। প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশন খতিয়ে দেখবে, এমনটাই প্রত্যাশা করেন বিরোধী দল জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শক্ত ভূমিকা থাকলে বিরোধী দলের বা জনগণ চাইলে এটা প্রকাশ করতে নির্বাচন দিতে বাধ্য হবে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। সকাল থেকে ট্রেন ও বাসগুলোতে দেখা যায় যাত্রীর চাপ। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় আর সড়কে যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। অভিযোগ রয়েছে বাসে বাড়তি ভাড়া আদায়ের। ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মব্যস্ত নগরীতে ফিরছে মানুষ। বুধবার সকাল থেকেই দেখা যায় রাজধানীতে ফেরা মানুষের চাপ। বিভিন্ন জেলা থেকে একে একে যথাসময়ে প্ল্যাটফর্মে পৌঁছায় ট্রেনগুলো। সময় মতো ঢাকাতে পৌঁছাতে পেরে সন্তুষ্টির কথা জানান যাত্রীরা। ঠিক টাইমে আসতে আর খুব আরামে আসছি, খুব ভিড় কম ছিল। তেমন কোনো এক্সট্রা ভিড় নাই, যার যার টিকেটেই তার আসা হয়েছে। এবার ঈদের আগে ও পরে ট্রেন যাত্রা তুলনামূলক ভোগান্তিহীন ও নিরাপদ হয়েছে বলেও মতামত তাদের। না তেমন ভিড় না, খুব নিরাপত্তা আসছে তো, যথাসময়ে ইনশাল্লাহ চলে আসছে। আমাদের অফিস খুলতে আরো 3-4 দিন সময় আছে, এই সময়টা কাজে লাগানোর জন্য আর কি যাচ্ছি আর কি। সড়ক পথেও ঢাকা ফিরছে মানুষ। যানজট না থাকায় স্বস্তি বাসের যাত্রায়ও। রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল, কোথাও জ্যাম ছিল না। টাইম মতোই আসছে আর কি, মাঝে একটু ব্রেক ছিল, হালকা সমস্যা হয় না, কোথাও কোনো জ্যাম ছিল না। তবে অভিযোগ রয়েছে বাসে বাড়তি ভাড়া আদায়ের। ওভারঅল আগের তুলনা থেকে একটু ভাড়া বাড়তি নেওয়া হয়েছে, তো এমনিতে সবকিছু ঠিক আছে। 100 টাকা 200 টাকা এরকমের আর কি বাড়তি ভাড়া, তাছাড়া সবকিছু স্বাভাবিক আছে। স্বাধীনতা দিবসের সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে আবারও 3 দিনের ছুটি থাকায় শনিবার থেকে ঢাকায় ফেরা যাত্রীর চাপ আরও বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল কথা বলছেন, সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। এবার আমরা ভিন্ন কি দেখতে পাবো? এই প্রশ্নটা আমার কাছে করাটা খুবই বিব্রতকর, কারণ আমি কিন্তু নিয়োগকারী কর্তৃপক্ষ না। নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে সরকার, রাষ্ট্র, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। অবশ্যই সেটা প্রধানমন্ত্রী, আইন মন্ত্রণালয়
তবে যে কথাটি আপনি ভিন্নতা যেমন বললেন সেটার ক্ষেত্রে একটা আশাপ্রদ কথা হচ্ছে যে আমি অ্যাটর্নি জেনারেলের পূর্ববর্তী অ্যাটর্নি জেনারেল কিন্তু বর্তমানে আইনমন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি 5ই আগস্টের অত্যন্ত চ্যালেঞ্জিং সময় দায়িত্ব পালন করেছেন, এবং তার যে অভিজ্ঞতা এবং তিনি যে যা দেখেছেন তার কিন্তু অভিজ্ঞতাটা একেবারেই কি বলবো মানে জল জল করছেন। সুতরাং আমার দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা এবং তার কার্যক্রমের সঙ্গে আমার সহযোগিতা, আমার মনে হয় যে মানুষের যে প্রত্যাশা অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে, সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমরা সামগ্রিকভাবে আমরা কাজ করতে সক্ষম হব। বিচার প্রার্থী জনগণের জন্য কি কি করবেন বা কি পরিকল্পনা নিয়েছেন? আমি বিচার প্রার্থী মানুষের জন্য একটাই কথা বলবো যে আদালতের প্রতি আস্থা যেমন আপনাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনাদের ভূমিকা পালন করতে হবে। আমি কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছি পরপর 3 বার। আমি সারা দেশের আইনজীবীদের দ্বারা নির্বাচিত বার কাউন্সিলের সদস্য। মানুষের যেটা মূল সমস্যা হচ্ছে যে মানুষের এক ধরনের শ্রেণীর মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে আদালতে উপরি কিংবা বাড়তি অতিরিক্ত পয়সা না দিয়ে বুঝি কোনো বিচার পাওয়া যায় না, এবং এই যে একটা মানসিকতার কারণে কিন্তু মানুষ কিন্তু অনেক সময় প্রতারিত হন, আদালত ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়। আমি আপনাদের মাধ্যমে সাধারণ বিচারপ্রার্থী মানুষদেরকে বলবো, আপনি শুধুমাত্র আপনার সংশ্লিষ্ট আইনজীবীকে তার প্রাপ্য ফিস দিবেন। কোনো আইনজীবী কিংবা আইনজীবী আদালত সংক্রান্ত কোনো ব্যক্তি যদি আপনাকে আগেই বলে থাকে যে আপনাকে এই আদেশটি আনিয়ে দিব, তাহলে মনে করবেন তিনি আইনের দৃষ্টিতে আইনগতভাবে তিনি একজন টাউট, তিনি আপনার জন্য আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন না। সুতরাং বিচারপ্রার্থী মানুষের কাছে করা হবে যে আপনারা আপনাদের একজন যোগ্য আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন এবং তাকে প্রপার ফিস দিন। এখানে কোনো ধরনের অসততা, কোনো ধরনের দুর্নীতি কিংবা কেউ কোনো কাজ পাইয়ে দিবে এই নিশ্চয়তা যারা দিবে তারা আইনের দৃষ্টিতে তারা আইনজীবী নন, তারা আপনাকে সহযোগিতা করবেন না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, আর ইরান বলছে এসব ট্রাম্পের রণকৌশল। তবে আলোচনার গুঞ্জন হলেও চলছে হামলা পাল্টা হামলা। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 28 জন। ইসরায়েলে পাল্টা বৃষ্টির মতো মিসাইল হামলা চালাচ্ছে তেহরানও। মধ্যপ্রাচ্য যুদ্ধের ডামাডোলের মাঝেই শান্তির একটি ক্ষীণ আশা দেখাচ্ছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার একটি প্রস্তাব পাঠিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন এ শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত ইসলামাবাদ। এদিকে এ শান্তি প্রস্তাবের মধ্যে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। দক্ষিণ তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলেও আরও গভীরে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। লিটানি নদী পর্যন্ত পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলেও বাজছে অনবরত সাইরেন। দেশটির মধ্যাঞ্চল বিশেষ করে জেরুজালেম ও বেনি ব্রাক লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছে ইরান ও হিজবুল্লাহ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি মোকাবেলায় পেন্টাগন তাদের এলিট 82তম এয়ারবান ডিভিশনের সেনাদের মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ আলোচনার দাবি করে ইরানে হামলা স্থগিতের কথা জানালেও তেহরানকে যুদ্ধের কৌশল বলে উড়িয়ে দিয়েছে। হামলা পাল্টা হামলা আর সেনা সমাবেশের এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে যায় তাই এখন দেখার বিষয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।